বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, দেশে অথবা প্রবাসে, বিশ্বের বিভিন্ন স্থানে বাংলা ভাষাভাষী সকল প্রিয় ভাইদের মা টিভির মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের বক্তব্যগুলো শুনছেন এবং শেয়ার করছেন। শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। অত্যন্ত সুপরিচিত মা টেলিভিশনকে এবং মা টেলিভিশন কর্ণধার শাহজাহানকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আমরা জানি বাংলাদেশ একটা কঠিনতম সময় অতিক্রম করছে। ফ্যাসিস্ট সরকার বিদায় হওয়ার পর তার রেখে যাওয়া প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্নভাবে লুকায়িত আছে ফ্যাসিস্টদের প্রেতাত্মা। আপনারা জানেন আজকে 26শে ডিসেম্বর সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর লেখা সচিবালয়, সে সচিবালয়ে 3টা স্থানে আগুন লেগেছে। আগুনটা যেভাবে লাগছে যে কারো মনে হইতে পারে যে আগুনটা এক রুম থেকে মাঝখানে নাই, তারপরে আগুন, আবার মাঝখানে নাই, তারপরে আগুন। 3টা স্পটে আগুন লেগেছে। এখন 3টার স্পট থেকে ধারাবাহিকভাবে কোনো রুম অতিক্রম করে যায়নি। সবার ফায়ার সার্ভিস সহ সাধারণ নাগরিক আমাদের একটা প্রশ্ন থাকে, আর সচিবালয়ের মতন আগুন লাগার কারণটাও কি এখানে? আমরা বিগত দিন দেখতে পাচ্ছি প্রশাসন ক্যাডার যারা নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দাবি করেন, আমরা তা মনে করি, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার, সরকারের নির্দেশনা অমান্য করে যে সমস্ত বক্তব্য তারা দিয়েছেন, এবং তারা যদি সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থাকার পর যদি এই ধরনের বক্তব্য তারা দিয়ে থাকেন, তাহলে দেশটা স্থিতিশীল অবস্থায় রাখবে কে? একে তো আইনশৃঙ্খলা ভণ্ডুল অবস্থা, বড় বড় দুর্ঘটনা ঘটতেছে, পুলিশের নিষ্ক্রিয়তা, অপ্রতুলতা এবং সরকারের বিভিন্ন লেভেলের, যেহেতু সীমিত আকারে একটা ছোট সরকার, অন্তর্বর্তীকালে ছোট সরকার গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রতিটা মন্ত্রণালয় তাদের দেখাটা একটু টাফ হয়ে যাচ্ছে আমরা মনে করি। সেই সুযোগে এখানে বিগত সরকারের রেখে যাওয়া প্রেতাত্মাগুলা মাঝে মাঝে উস্কি দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে যাচ্ছে। একদিকে সরকার সংস্কারের জন্য সংস্কার দৃশ্যমান নাই, তারা বলবে কেন, আমরাও মনে করি যে সংস্কারগুলা দৃশ্যমান হতে হবে। এবং যেহেতু এই সরকার একটা স্বল্প সময়ের সরকার, দেশকে একটা স্থিতিশীল অবস্থায় এনে এবং ভোটাধিকার যাতে সবাই ভোট দিতে পারবে নির্বিঘ্নে, এবং সবাই যাতে দলমত নির্বিশেষে সবাই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং সবাই যেন সমান অধিকার পায়, সে বিষয়টা নিশ্চিত করার জন্য এই সরকার এই দায়িত্ব গ্রহণ করেছে একটা কঠিন সময়ে। এখনও সরকার স্থিতিশীল অবস্থায় রাখার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। আপনারা জানেন বাজার দর বর্তমান প্রেক্ষাপটে, যেখানে যে পুরা সিজন ধানের, সেখানে চালের দাম বৃদ্ধি। সরকার আপ্রাণ চেষ্টা করতেছে যে ট্যাক্স মওকুফ করে প্রতিটা আইটেম, পেঁয়াজ সহ অন্য আইটেম যাতে চিনি সহ বাজারজাত করা যায়, কিন্তু কোথায় যেন একটা লুকায়িত আছে, কোথায় যেন যে গোপালবাড়ের কিঞ্চিত ভারীটা আছে, যে সে জায়গায় সরকার হাত দিতে পারতেছে না। এবং এদিকে বাজার মনিটরের জন্য যথেষ্ট পরিমাণ সরকারের নজরদারি নাই। আর
যারা আছে তারা মাঝে মধ্যে যাচ্ছে সীমিত সংখ্যক লোক নিয়ে, এবং তারা সেটা ক্যামেরাবাস বা ক্যামেরা ট্রায়ালে চলতেছে। আরও বড় বড় শহরগুলোতে বিভিন্ন বড় বড় মার্কেটে, আরবদার মার্কেটে যারা গোয়েন্দার উপর দেখতে হবে, যারা স্টক করতেছে, বিশাল আগে স্টক করে মানুষকে জিম্মি করে পকেট কাটার চেষ্টা করতেছে, তাদেরকে ধরতে হবে। সেটা যাই হোক, সরকারের হোক বা ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হোক, যেই হোক, আমরা সেই বিষয়টা আমরা এখন পর্যন্ত পরিষ্কার না। দলীয় সরকার আইলেও যেরকম, নির্দলীয় সরকার সেরকম আমরা দেখছি। আমরা সাধারণ নাগরিকদের আমরা নাবিশ্বাস হয়ে হচ্ছে প্রতিটা জিনিস, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যেমন লাগামহীন চলছে, আমরা হতাশ হয়ে যাই। বাজার গেলে অনেকে আমরা বাজারে যাইতেই ভয় পাচ্ছি। বাজার দর আর পকেটের টাকা দুইটা মিলিয়ে আমরা অনেক সময় পিছপা হয়ে যাই, কিন্তু উপায় নাই। ফ্যামিলিতে ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, খুব বেশি প্রয়োজন যেটা না হলেও মোটামুটি সংসার মেটানোর জন্য যা প্রয়োজন তা তো দিতেই হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকারকে তার এই সীমিত জনবল, সীমিত উপদেষ্টা দিয়েই যা বাজার দরটা নিম্নমানে এটা আনতে হবে, কমাই আনতে হবে। তা না হলে নাগরিক নাবিশ্বাস হয়ে গেছে। বিগত স্বৈরাচার কি করেছে না করেছে আমরা এখন জানতে পারছি। দেশের অর্থনৈতিক অবস্থা, ব্যাংকের অবস্থা, প্রতিটা কাজে হাজার হাজার কোটি তারা লোটপাট করছে। বড় বড় প্রজেক্টের নামে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। সেটা এখন যেহেতু নিরপেক্ষ সরকার আসছে, আমরা এটা বিশ্বাস করি এবং তা দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেখানেই আমরা দেখছি অনেক ক্ষেত্রে যে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো তারা নির্বাচনের মুখে হওয়ার জন্য তাগিদ দিয়েছে, তাদের কতগুলো যুক্তি আছে। সেই যুক্তিগুলা আমলি নিয়েই দ্রুততার সাথে একটা রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তর করা খুব জরুরি হয়ে গেছে। প্রায় কোনো না কোনোভাবে একটা গণ্ডগোল জায়জামাল আছে। আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী যাদের এই শীতকালীন প্রশিক্ষণ, উইন্টার কালেক্টরি ট্রেনিং প্রয়োজন তাদের ছিল, শীতকালীন প্রশিক্ষণে যাদের দরকার, যারা সবসময় ট্রেনিংয়ের মধ্যে আছে, তাদের চিন্তা চেতনা যাদের ট্রেনিংয়ে, তাদেরকে আজকে বাইরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী সহায়তা, সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য তারা এক পা দাঁড়িয়ে আছে। এরা 1 বছরের বেশি বাইরে থাকলে সেনাবাহিনীর ট্রেনিংয়ের মান, গুণগত মান কমে আসবে এবং তারা পাবলিক রিলেটেড এখানে কাজ করে অসুবিধা আছে। সেই বিষয়টি মাথায় নিয়ে আমি প্রত্যাশা রাখব মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সেনাপ্রধান অতি দ্রুততার সাথে বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত সৈনিকদেরকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সুব্যবস্থা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজন মতে সবই পুলিশ, বিজেপি, অন্য বাহিনীতে নতুন রিক্রুট করে তাদেরকে ট্রেনিং দিয়ে এবং এই জনবলের বৃদ্ধি করার একটা সহায়ক ভূমিকা রাখতে পারবে সরকার ইচ্ছা করলে। ইতিমধ্যে হয়তো রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং দ্রুততার সাথে তাদেরকে মৌলিক প্রশিক্ষণ দিয়ে, বেসিক ট্রেনিংটা দিয়ে তাদেরকে যেন এই মূল স্রোতে আইন শৃঙ্খলা রক্ষার কাজে ফিরে আনতে পারি এবং বিগত সরকারের বিভিন্ন মেয়াদে লং টার্মের বিভিন্ন পদে এসআই, কনস্টেবল বিভিন্ন পদে নিয়োগ পাওয়া, দলীয়ভাবে তাদের মধ্যে থেকে এখনও সেই স্বৈরাচারদের মনোভাব মুছে ফেলা যাচ্ছে না। এখানে যদি নতুন রিক্রুটমেন্ট করা হয় সব পদবীর, এবং যেভাবে আমাদের মাননীয় আইজিপি মহোদয় যেভাবে কথা বলছেন এবং এই সুরে যদি অন্য পুলিশ অফিসার বা সাধারণ কনস্টেবল পর্যন্ত সেভাবে নীতি নির্ধারণী মেনে চলে, তাহলে প্রত্যাশা রাখব জনগণের অবশ্যই যে লক্ষ্য, যে প্রাপ্তি, সেটা কিছুটা হলে পূরণ হবে। এবং এখনও আমরা অপ্রতুল মনে করি বিভিন্ন জায়গায় ক্রাইম চলছে, সেখানে সাথে সাথে সেনাবাহিনী উপস্থিত, এবং এই বিষয়টা মাথায় নিয়ে আর একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি
যেহেতু জুলাইয়ের অভ্যুত্থান এটা একা ছাত্রদের না, তারা যখন কোনো বিষয়টা কোনো বিষয় নিয়ে কথা বলে তখন মনে হইতেছে যে শুধু ছাত্ররাই দেশটা হটাইছে। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে, ছাত্ররা যখন, আমাদের প্রিয় ছাত্ররা যখন তাদেরকে কোণঠাসা হয়ে গেছে, ছাত্রলীগ তথা সন্ত্রাসী এবং পুলিশ সন্ত্রাসী মিলে তাদেরকে যখন অ্যাটাক করে তারা বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তখন তারা আমাদের অভিভাবক সহ আমাদেরকে আশ্রয় চাইছে। তখন কিন্তু রাজনৈতিক দল সহ আমরা যারা নিরপেক্ষ মানুষ, আমরা আমাদের সন্তানের পাশে দাঁড়িয়ে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি এবং এক পর্যায়ে যে স্বৈরাচার 5 তারিখে বিতাড়িত হয়েছে। এই বিষয়টা আমাদের দেশটাকে ঐক্যে রাখার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য কোনো ধরনের বিভ্রান্তিকর বক্তব্য বা ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, অগ্রণী ভূমি রাখছে ছাত্ররা, আমরা তাদেরকে বাহবা দিচ্ছি, এখনও তাদেরকে সম্মান দিচ্ছি এবং আমরা ভবিষ্যতে যাতে সম্মানে প্রাপ্ত হয় সেই ব্যবস্থাটা তারা করতে হবে নিজেদের মধ্যে। কখনো বিভেদ সৃষ্টি অথবা কোনো ধরনের বিতর্কে জড়ানো যাবে না। বিএনপি একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক অনেক বড় দল, তারা দীর্ঘদিন ক্ষমতার বাহিরে এবং বিভিন্ন লাঞ্ছনা গুঞ্ছনা প্রতিটা মুহূর্তে তারা এই সরকার বিরোধী আন্দোলনের ভূমিকা রাখছে। তাদের লোক গুম হয়েছে, অনেকের অনেক ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, সেটা মাথায় রাখতে হবে। এবং তাই বলে যে বিএনপি যখন তখন তাদের মানুষকে হেনস্থা করবে, চাঁদাবাজি করবে, শুধু বহিষ্কার করলে হবে না, এদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। যারা ভবিষ্যতে একটা বিশাল বড় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা দল, এখান থেকে কেউ যত চাঁদাবাজি করতে না পারে, যাতে দলের সুনাম নষ্ট না করে সেই দিকে খেয়াল করতে হবে। একজন বয়োবৃদ্ধ মানুষ, এই সংগঠনের মহাসচিব আলমগীর সাহেব এই বয়সে এসে কি কষ্ট করে দলকে গুছিয়ে রাখছেন, আর সামান্য 2-4 জনের বিভিন্ন উপকর্মের জন্য দলটা সুনাম বিনষ্ট হবে, সেটা দলেও চায় না, আমরা সাধারণ নাগরিক আমরাও চাই না। আমরা চাই প্রতিটা মুহূর্তে ছাত্র জনতা যেরকম আমরা ফাইট করেছি, ঐক্যবদ্ধ থেকে একটা সোনার বাংলা বিনির্মাণে আমরা সবাই জন্য এগিয়ে আসি এবং সরকারের প্রত্যেকটা কাজের জন্য আমরা ছাত্র জনতা পূর্বের ন্যায় আমরা সর্বাত্মক সহযোগিতা করি। কোনো ক্রমেই যেন দল নিয়ে অহংকারী বা সমন্বয় নিয়ে অহংকারী জনতার কাতারে দাঁড়িয়ে জনতার বিরুদ্ধে অবস্থান করে সেটা সমুচিত হবে না। আমরা প্রত্যাশা রাখি। অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ না থাকলে, আপনারা জানেন ভারতের কি অবস্থা, বা স্বৈরাচারে রেখে যাওয়া বিভিন্ন ধরনের অফিস আদালতে, এখানেও সচিবালয়ে গপ্টিমারি আছে, যাদের মাধ্যমে সরকার বা সরকারকে বদনাম অথবা দেশকে বিচ্ছিন্ন একটা কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি প্রত্যাশা রাখবো যারা দেখছেন, শুনবেন বা পরবর্তী যারা দেখবেন, দয়া করে আপনারা শেয়ার করবেন এবং মা টেলিভিশনকে কমপক্ষে একটা ধন্যবাদ দিবেন যে তারা ধৈর্য সহকারে আমরা বক্তব্যগুলো প্রচার করতেছি। আমি একজন সাধারণ নাগরিক, একজন মানবাধিকার কর্মী, একজন সাবেক বীর সৈনিক। আমি প্রত্যাশা রাখি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকরা ইতিমধ্যে অনেকে শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আন্দোলনে শহীদ হয়েছেন প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। যারা গুরুতর অসুস্থ আছেন তাদের সুস্থতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই। যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। অর্থ বড় জিনিস না, তাদের এই শহীদের ছেলেমেলে ফিরে পাবে না। এমন যারা খুন হয়েছে, গুম হয়েছে, তারা হয়তো বা অনেকে ফিরে তা না আসবে। আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে বাংলাদেশ একটা ক্লান্তিকর অবতীর্ণ করতে, আমরা সবাইকে ধৈর্য সহনশীলতার মাধ্যমে একটা স্থিতিশীল বাংলা আমরা গড়ে তুলতে আপ টু নির্বাচন আমরা যেন সবাই ধৈর্য সহকারে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করি, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সবাইকে ভূমিকা রাখতে পারি। এবং সর্বশেষ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ পাক যেন আমাদের বাংলাদেশকে একটা সুশৃঙ্খল এবং সোনার বাংলা আমরা গড়তে পারি, সেই প্রত্যাশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আগামী বাংলাদেশে আরও সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলতে পারি। ডক্টর ইউনূসের মাধ্যমে আমরা এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।